সো আগামীকালকে থেকে সেকেন্ড টেস্ট শুরু হইতেছে বর্ডার গাভাস্কার ট্রফি, অর্থাৎ এডিলেডের মধ্যে। যে এডিলেডের মধ্যে যেখানে পিঙ্ক টেস্টের মধ্যে আমরা যা দেখলাম যে ভারতের কি অবস্থা হয়েছিল এর আগে টোরের মধ্যে 36 রানে অল উইকেট ডাউন, অর্থাৎ পিঙ্ক বল টেস্ট। আর এই পিঙ্ক বল টেস্টের মধ্যে অস্ট্রেলিয়ার যে আধিপত্য, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে উইনিং পার্সেন্টেজ বা উইনিং রেকর্ড, এটা কিন্তু অসাধারণ। ভারত পিঙ্ক বল টেস্ট খেলেই না, এডিলেডের মধ্যে খেলছে, তার আগে বাংলাদেশের সঙ্গে একটা খেলছে, মাত্র 2টা টেস্ট, এছাড়া কোনো টেস্ট খেলছে না, কারণ ভারত পিঙ্ক বল টেস্ট প্রেফার করে না, অর্থাৎ ডে নাইট যে টেস্টটা। তো সেই হিসেবে বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে সেদিকে এখানে এই ম্যাচটা খেলা লাগতেছে। এবং কালকে যে ম্যাচটা এডিলেডের মধ্যে, এখানে কিন্তু বলার লেগে বাড়তে একটা সুবিধা মাস্ট বি থাকবো বা পাইব, স্পেশালি যে ইভিনিং সেশনটা আর মর্নিং সেশনটা। বরাবরই অস্ট্রেলিয়ার মধ্যে মর্নিং সেশনটা খুব টাফ ব্যাটিং করার লেগে, কিন্তু ইভিনিং সেশনটা যেটার মধ্যে বল খুব দুর্দান্ত সুইং করে বা রিভার্স সুইংয়ের পর্যন্ত অনেক সময় দেখতে পাই, বা পেস এবং বাউন্সে বরাবরই আমরা দেখি। কিন্তু সেই সময় যে টিমই ব্যাটিং করে তার লেগে রান করা খুবই টাফ হয়ে যায়। তো এটি কিন্তু আগামীকালকে হতে যেতেছে, এবং অস্ট্রেলিয়ার মাইন্ডে কিন্তু এখানে এই কথাটি থাকবো যে ভারতরে আবার কি 36 রানে আউট করতে পারবো। ঠিক এই কথাটা জিজ্ঞেস করছিল যখন তারা বলাররে, তারা কিন্তু তার উত্তরটা অন্যরকমভাবে দিছে। কইছে তারা ভাবে না যে ভারতের আবার 36 রানে অল আউট করবো, বাট তারা চাইতেছে ভারতের খুব তাড়াতাড়ি আউট করতে পারবো। আর এডিলেডের মধ্যে যে কন্ডিশন আমরা দেখি সেখানে কিন্তু এটা 100% হয়, আর এটা ইন্ডিয়ার সাথে হইব নতুবা অস্ট্রেলিয়ার সাথে হইব, কিন্তু এটা হইব, কেননা বোলিং ডিপার্টমেন্ট অস্ট্রেলিয়ারও খুব ভালো, ইন্ডিয়ারও খুব ভালো। এবার ডিপেন্ড করব তারা কিভাবে পিঙ্ক বলটারে হ্যান্ডেল করে বা সিচুয়েশনটারে হ্যান্ডেল করে। আমরা ভারতের দিক থেকে যদি দেখি, এর আগের ম্যাচে কেএল রাহুল আর যশস্বী জাসওয়াল, যে ইয়াং সেন্সেশন একটা ট্যালেন্টেড প্লেয়ার ভারতের, সে কত সুন্দর একটা পার্টনারশিপ করছে রাহুলের সঙ্গে। এবং এই ম্যাচের মধ্যে রোহিত শর্মার আবার আমরা দেখতে পাবো যে রোহিত শর্মা ফার্স্ট টেস্টে অ্যাবসেন্স আছিল। তো সেদিক থেকে এবার যদিও ঘোষণা করে দিয়েছে যে রোহিত শর্মা ওপেন করতো না, আমরা অনেক দিন পরে রোহিত শর্মারে টেস্টের মধ্যে মিডল অর্ডারে ব্যাট করতে দেখুন, হয়তো 5 নম্বরে বা 4 নম্বরে সেখানে খেলতে পারে। যদিও 4 নম্বরে খেলতো না, কারণ 4 নম্বরে কোহলি খেলে, 3 নম্বরে গিল। তো সেই জায়গার মধ্যে 5 নম্বরের মধ্যে প্রেফার করতেছে রোহিত শর্মা, বা যদি 5-এ না খেলে 6-এ ঋষভ পন্থের যদি উপরে খেলায়। তো ঠিক আছে, এটা একটা ভালো একটা ডিসিশন। কেএল রাহুল যেহেতু সেট হয়ে গেছে ওই জায়গার মধ্যে এবং ভালো রানও করছে, তো সেখানে মাস্টবি ওই কম্বিনেশনটা না ভাঙ্গার লেগেই এই ডিসিশনটা নিছে। আবার ক্রিকেট দিগ্গজরা কইতাছে যে রোহিত শর্মা ওপেনিং করাই দরকার, বাট এটা তাদের মতে মতামত। তো সেই জায়গায় ভারতের চিন্তা হয়েছে কীভাবে রোহিত শর্মা ওপেন করুক বা মিডল অর্ডারে ব্যাট করুক, কীভাবে ভারত ম্যাচটা জিততে পারে। আর এই ম্যাচ যদি জিততে পারে এডিলেডের, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি কইতে পারি অস্ট্রেলিয়া কিন্তু ব্যাকফুটে চলে যাবো এবং এই সিরিজ কিন্তু তারা হাইরা যাব। আমরা দেখলাম এর আগের সেশনে বা এর আগের টুরের মধ্যে যেখানে ভারত 1-0 পিচ্ছে এসে কিন্তু সিরিজ 2-1 জিতছে। তো অস্ট্রেলিয়া তাদের হোম কন্ডিশনে, তাদের ঘরের মাঠে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তারা ভাবছে না ভারত এইভাবে তারারে পার্ট টেস্টের মধ্যে হারাইব, এবং সেইভাবেই তারা কিন্তু প্ল্যান করে রাখছে তার রিভেঞ্জ লওয়ার লেগে এডিলেডে তারা ভারতের হারার চিন্তা করতেছে। তো সেদিক দিয়ে অস্ট্রেলিয়া টিমের মধ্যে যদি আমরা দেখি, সেখানে মেইন একজন বলার জশ হেজেলউড, সে এখানে আনফিট। এখন জানি না এটা কতটুকু সত্যি, কেননা লাস্ট ম্যাচ যখন প্রেজেন্টেশন হয়েছিল বা প্রেজেন্টেশনের পর যে প্রেস কনফারেন্স হয়েছে, তখন যে কোয়েশ্চেন করা হয়েছে, কোয়েশ্চেনের জবাবটা যখন দিছে যে এই পার্ট টেস্টে হারার কারণ কী কারণে কইতাছো, তখন জেস হাজেলউড কিন্তু কইছে যে এখানে আমরা না জিজ্ঞেস করে ব্যাটাররা জিজ্ঞেস করলে ভালো হইব। যদিও আমরা অস্ট্রেলিয়ার টিমের থেকে এরকম আমরা কোনো সময় শুনি না, এর থেকে আমরা বুঝতে পারতেছি যে তারা টিমের মধ্যে হয়তো একটা মতভেদ আছে। আর এটা নিয়ে কিন্তু সুনীল গাভাস্কার অনেক বিবৃতি দিছে। তাছাড়া আজকে আবার দেখলাম যে প্যাট কামিন্স কী করছে, ওই হ্যাজেলউডের যে আনসারটা এটার এগেনস্টে আবার প্রতিক্রিয়া দিছে, যে সে কইছে যে এমন কিছু না, আমরা সব নিয়ে একসঙ্গে খেলি এবং টিমের কম্বিনেশনটাও আমরা সেইভাবে রাখি। তো তার কারণে আমরা হ্যাজেলউডরে দেখতাম না, যদিও আমরা এরকম আনফিট হওয়ার কোনো রিজন আমরা মাঠের মধ্যে দেখছি না। তো নো ডাউট এটা অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের ব্যাপার। তো তার জায়গার মধ্যে তারা যে স্কোয়াড অ্যানাউন্স করছে, সেই জায়গার মধ্যে স্কোয়াড বোলেন্ডে নিছে,
যে স্কট বোল্যান্ড ইন্ডিয়া এর মধ্যে খেলছে, অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচ হয়েছিল সেটার মধ্যে খেলছে। এবং স্কট বোল্যান্ড কিন্তু বরাবর একজন ভালো মাপের বলার। এর আগে আমরা দেখলাম ইন্ডিয়ার এগেনস্টে কতটুকু ডেঞ্জার হইতে পারে, এবং এই সিরিজে কিন্তু সেই রকম হইতে পারে। স্কিডি এবং খুব দারুণ বলার। তো সেই জায়গার মধ্যে ভারত স্কট বোল্যান্ডের লেগে কি আলাদা প্ল্যান করবো তারা খেলার লেগে? আমার মনে হয় না এমন কোনো স্পেশাল প্ল্যান করতে লাগবো, কারণ ভারতের ব্যাটারের সেরকম ফর্ম বর্তমান ভালো আছে, এবং তাদের যে মাইন্ডসেট এটাও কিন্তু খুব দুর্দান্ত, এবং অস্ট্রেলিয়া কন্ডিশনে কিন্তু খুব বরাবরই খুব ভালো খেলে। তাছাড়া ভারতের লেগে আর একটা প্লাস পয়েন্ট, শুভমন গিল লাস্ট প্রেসিডেন্ট 11-এর লোকে যে ম্যাচ সেখানে কিন্তু 50 করছে, অর্থাৎ ব্যাটে রান আছে এবং রোহিত শর্মা তাইতেই আছে। তাছাড়া বিরাট কোহলির ব্যাটে রান, এটা এসে একটা বড় একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে অস্ট্রেলিয়ার মধ্যে যদি দেখি, তারা পার্ট টেস্টের মধ্যে তার কোনো ব্যাটারি কিন্তু সেই রকম পর্যায়ে খেলতে পারছে না, এক্সেপ্ট ট্রেভিস হেড, যে ইন্ডিয়ার এগেনস্টে বরাবরই ভালো খেলে। তো সেদিক থেকে তারা কিন্তু ভারতের থেকে অনেক বেশি ব্যাকফুটে আছে অস্ট্রেলিয়া, এবং তারা যে টপ অর্ডারে কিন্তু ব্যাটে কোনো রান নেই। আমরা তারা যে নতুন ওপেনার পার্টনার দেখলাম, ম্যাক্সুইনি, খাওয়াজা, স্টিভ স্মিথ, অর্থাৎ টপ অর্ডারের ব্যাটসম্যান লাবুসান, কেউ কিন্তু ব্যাটে রান পাইছে না। অ্যাজ এ রেজাল্ট ভারত কিন্তু 150 রানে অল আউট হওয়ার পরও কিন্তু তারা 104 রানে রেস্ট্রিক্ট করতে পারছে, এবং ম্যাচ জিততে পারছে 265 রানে। তো ভারতের এক বর্তমান বা আগামীকালকে যে ম্যাচ হইব সেখানে বড় একটা টার্গেট থাকবো, হয়তো টস জিততে ব্যাটিং লোক বা ফিল্ডিং লোক যদি আগে ব্যাটিং নেয়, তাহলে কিন্তু সেখানে ভারতের কাছে একটা বড় একটা টার্গেট সেট করা বা বড় একটা রান করার একটা সুযোগ। যদিও ফার্স্ট সেশনটা খুব টাফ হইব এবং ইভিনিং সেশনটা খুব টাফ হইব। তো প্রথম দিনটা খুবই টাফ চ্যালেঞ্জিং একটা কন্ডিশন থাকবো, যেখানে ভারত কতটুকু টিকতে পারে যদি ব্যাট করে, এটি হচ্ছে দেখার ব্যাপার। যদি বোলিং করে তাহলে আমরা জানি ভারতের বোলিং এটা কতটুকু ভালো। জাসপ্রীত বুমরা হয়তো আমরা এই ম্যাচের মধ্যে কোনো কিছু চেঞ্জেস দেখতে পাবো না, বাট কন্ডিশনও সেটা হয়তো চেঞ্জ করতে পারে। আকাশদীপটা হয়তো এখানে নিতে পারে ইন প্লেস অফ হর্ষিত রানা, বাট হর্ষিত রানা কিন্তু এরকম খারাপ কোনো কিছু করছে না। তো নো ডাউট ভারতের টিম কম্বিনেশন জিততে গিয়ে ভালো হইব, সেটাই কিন্তু করব। তাছাড়া ভারতের একটা প্লাস পয়েন্ট হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, যে নতুন একটা অলরাউন্ডার। কপিল দেবের মতো আমরা একজন অলরাউন্ডার আমি দেখতে পাইতেছি। হার্দিক পান্ডিয়ার পরে এরকম অলরাউন্ডার কিন্তু খুব রেয়ার, এবং এত এগ্রেসিভ ব্যাটিং করছে, খুব দারুণ ব্যাটিং করছে, এটা বলার বাইরে। শর্ট খেলার ভঙ্গি যদি দেখি আমরা, অসাধারণ, বোলিং দারুণ। তো সেদিক থেকে রোহিত শর্মা ক্যাপ্টেন্সির দায়ভার নিব, এবং হোপফুলি তার ক্যাপ্টেন্সির দায়ভার নেওয়ার পরে ভারত ওই মোমেন্টামটা যাতে ধরে রাখতে পারে, সেটা এখানে একটা চিন্তা থাকবো। কেননা যদি এই ম্যাচ আবার হাইরা থাকে, তাহলে অনেকে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে সেটা আবার কোয়েশ্চেন করবে যে কী দরকার আসলো রোহিত শর্মার আবার ব্যাক করা। যদি রোহিত শর্মা অস্ট্রেলিয়া যাওয়ার আগে ভারত যখন ফার্স্ট টেস্ট জিতছে, তারপরে কিন্তু এখানে কইতেছে রোহিত শর্মার প্লেইং 11-এ খেলার দরকার নাই, যেভাবে চলতেছে এইভাবেই চলুক। বাট একজন ন্যাশনাল লেভেলের টিমের ক্যাপ্টেন পার্সোনাল কারণে সে লিভ নিছে এবং টিমের মধ্যে অ্যাটেন্ড করছে। তো সেই জায়গার মধ্যে এটা তো 100% হইব যে ক্যাপ্টেন্সি টিমের মধ্যে প্লে 11-এ ঢুকলেই কিন্তু সে ক্যাপ্টেন্সি করবো, এটা একদম কনফার্ম। তো সেই জায়গার মধ্যে আমরা বড় চেঞ্জেস এমন কোনো কিছু দেখতে পাইতাম না, যেখানে দেখলাম যে দেবদূত পাটিকালের জায়গার মধ্যে সেখানে শুভমন গিল আইব, আর রোহিত শর্মা যে ক্যাপ্টেন হিসেবে খেলবো ধ্রুব জুরেলের পরিবর্তে। তো সেই জায়গার মধ্যে দুজনের পরিবর্তে দুজন এখানে ঢুকিয়েতে জায়গা। তো বাদ বাকি যে প্লেয়ার আছে তার মধ্যে হয়তো এমন কোনো চেঞ্জেস আমরা দেখতে পাইতাম না। এবার এটা দেখার বিষয়, কালকে যখন টসের আগে টিম ডিসাইড করবো তখনই আমরা বুঝতে পারব যে কী টিম আমরা পাইতাছি। যদিও বর্তমানে অস্ট্রেলিয়ার টিম ঘোষণা করে দিয়ে দিয়েছে আজকেই, বাট ভারত কিন্তু এরকম করছে না। তো এটা দেখা যাক আজকে কি করে কি করে না, বা আগামীকাল সকালে তার টিমটা ঘোষণা করে, এটাই দেখার বিষয়। তো নো ডাউট সে জায়গার মধ্যে এডিলে টেস্ট খুব একটা জমজমাট একটা টেস্ট হইব, এবং আগামীকালকে 9:30 থেকে শুরু হইতেছে, যেখানে অস্ট্রেলিয়া এবং ভারতের ক্ষেত্রে যে আমরা ক্রেজিনেসটা দেখতেছি এটা কিন্তু আবার দেখতে পাবো। অর্থাৎ অনেক দিন গ্যাপ মাঝখানে ছিল, তো সেই জায়গার মধ্যে এতদিন গ্যাপের পরে যে একটা ম্যাচটা শুরু হইব, সেখানে প্রত্যেকটা প্লেয়ারই রিফ্রেশ থাকবো এবং তাদের মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করব। আর ভারতের বোলিং এটাকে আমরা জানি কতটুকু, যদি প্রথম দিকে ভারত বোলিং করে তাহলে কিন্তু সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ারে কিন্তু ডেফিনেটলি প্রেশারে রাখতে পারবো। অস্ট্রেলিয়া কিন্তু অনেক প্ল্যান নিয়ে সেই ম্যাচের মধ্যে আইব আমরা জানি, কারণ তারা 1-0 পিছিয়ে রয়েছে, এবং তার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু সেরকম অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলার চেষ্টা করতেছে বা করবো, বা ভারতের অ্যাটাক করার চেষ্টা করব, যেটা তার একটা বড় একটা প্লাস পয়েন্ট
যেটা অস্ট্রেলিয়া আগের থেকে করে আইছে। আর সেদিক থেকে অস্ট্রেলিয়ার যে বড় এক্সপেক্টার হইতে পারে ট্রেভিস হেড আর মিচেল মার্শ, এই দুজন প্লেয়ার। কারণ এই দুজন প্লেয়ার খেলার ভঙ্গি কিন্তু দুর্ধর্ষ, যে কোনো সময় ম্যাচের হার কিন্তু ঘুরে নিতে পারে। তো সেদিক থেকে ভারতের টার্গেট এই দুজনই থাকবো। তাছাড়া বাদ বাকি ব্যাটসম্যান যেহেতু তেমন কোনো ফর্মে নাই, তো তারা এমন একটা ইম্প্যাক্ট করতে পারত না। তাছাড়াও যদি বলি যে মার্নাস লাবুশান, যে অস্ট্রেলিয়ার যে একজন টপ ক্লাস ব্যাটার, সেই লাবুশানের কিন্তু এই এডিলেডের মধ্যে অ্যাভারেজ খুবই দুর্দান্ত এবং প্রচুর রান করছে। তো সেখানে সেই লাবুশান কি আবার তার এই কাজটা করতে পারবো, এটি দেখার বিষয়। কেননা লাস্ট 2 ইনিংসে লাবুশান কিন্তু সেরকম কোনো কিছু করতে পারছে না। এক ম্যাচে 52 বলে মাত্র 2 রান, এই অবস্থা। তো দেখা যাক আগামীকালকের ম্যাচের মধ্যে কে কতটুকু কারে টক্কর দিতে পারে বা চ্যালেঞ্জ দিতে পারে। হোপফুলি ইন্ডিয়া খুব ভালো খেলবো এই ম্যাচের মধ্যে, এবং ব্যাটিং হোক বা ফিল্ডিং হোক এই ম্যাচের মধ্যে আবার অস্ট্রেলিয়ারে হারাতে পারবো।